নমস্কার বন্ধুরা, আজকে আসছে একটা নতুন এপিসোড পুরোপুরি, যেখানে মোটরোলা একটি হ্যান্ডসেটের ডিসপ্লে পাল্টানো হচ্ছে। দেখুন, আমাদের কাছে কিন্তু অরিজিনাল মোটরোলা ডিসপ্লে পাওয়া যায়। কেমন? তো কাস্টমার বাইরে থেকে এসেছিলো। তো কাস্টমার ফোনটা হাতে চাপ লেগে ভেঙে গেছে। তো এসে বলছে যে এটাকে আমার এখনই করতে হবে, কারণ ইউপিআই রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো ডিসপ্লেতে কাজ করছে না। তো সেই জন্য আমাকে এই ফোনটাকে রেডি করতে হচ্ছে কাস্টমারের জন্য, কারণ কাস্টমার আর্জেন্ট বাইরে বের হবে। তো আজকে আমরা এই ডিসপ্লেটাকে চেঞ্জ করব এবং পিওর অরিজিনাল ডিসপ্লে কিন্তু প্রোভাইড করছি। ঠিক আছে, একমাত্র আমাদের কাছে পাবেন। আদার্স কোম্পানিও অরিজিনাল আমরা প্রোভাইড করি, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে। আর মোটরোলা হলে পরে আপনার সাথে সাথে মোটরোলা, লাভা, এমআই এই সমস্ত যদি ডিসপ্লে আপনারা লাগাতে অরিজিনাল পিওর, তাহলে আমরা প্রোভাইড করে দিচ্ছি বর্তমানে। দেখুন, আমাদের কাছে অরিজিনাল ডিসপ্লে আছে পিওর পার্ট কোড সহকারে। আমি এখন এটা রিমুভ করছি ব্যাক কভারটা, নাহলে ডিসপ্লে তো ইউজ করতে পারবো না, তাই না? তো দেখো, আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, তার জন্য আমি এটা তাড়াতাড়ি খুলে দিচ্ছি। এখানে দেখছি যে একটা পাতলা শিটের মাধ্যমে পুরো প্যানেলটাকে আলাদা করছি আমি। ঠিক আছে, কাজটা বহুত ধীরে ধীরে করতে হবে, কারণ কি এই মোটরোলা সেট বা এখনকার সেটগুলোতে ফিঙ্গারপ্রিন্ট টাচের যে পাত্তাটা আছে সেটা কিন্তু সুইচ কি পাশেই থাকে। তো টাচের সঙ্গে যদি লেগে যায় তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পুরো সেন্সারটা খারাপ হয়ে যেতে পারে। তো খুব সাবধানে খুলতে হবে। ঠিক আছে, এখানটায় আমি স্ক্রুগুলোকে খুলছি এখন ধীরে ধীরে। স্ক্রুগুলোকে খোলা হয়ে যাওয়ার পর বাকি প্রসেস দেখাচ্ছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই যখন ইউজ করবেন, যদি আপনাদের সম্ভব হয়, গ্যাস কিট ব্যবহার করা, যেটা আমাদের ফোনে ব্যাক কভারে থাকে যে 8টা ওয়ার্ড, ওটাকে গ্যাস কিট বলে। তো আমাদের কাছে গ্যাস কিট অ্যাভেলেবেল ছিল না, সেই ক্ষেত্রে আমি ওই ফোনটাতে গ্যাস কিট ইউজ করিনি। কিন্তু গ্যাস কিট ইউজ না করলেও ফোন একদম প্রপার যেরকম ব্র্যান্ডেড থাকে সেরকম ব্র্যান্ডেড হয়। এবং আমাদের যে ডিসপ্লেগুলো আমরা প্রোভাইড করি সেগুলো কিন্তু ওয়ারেন্টেবল, মানে আপনি যদি অরিজিনাল সার্ভিস সেন্টারে নিয়ে যান তাও কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ডিসপ্লের এগেনস্টে। হ্যাঁ, তবে মাথায় রাখতে হবে যে ফোনটা যদি জলে পড়া থাকে বা কোনো ড্যামেজ থাকে সেই ক্ষেত্রে হবে না। যদি প্রপার ওয়েতে থাকে, ওয়ারেন্টি যেরকম থাকে আগের মতো ফেরত পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা সার্ভিস সেন্টার থেকেও রিপেয়ার করাতে গেলে আপনার যদি ওয়ারেন্টি থাকে, প্রপার যদি থাকে, আমরা সার্ভিস করার পরে আপনি কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন। সেরকমভাবে আমরা কাজ করি, সেটা প্রপার ভ্যালিড বিলও প্রোভাইড করব। দেখুন, আমি সবগুলো স্ক্রু খুলে দিচ্ছি এক এক করে। ধীরে ধীরে প্রত্যেকটা স্ক্রু খোলা হচ্ছে। আর স্ক্রু খোলার সময় অবশ্যই মনে রাখবে, যে সমস্ত স্ক্রুগুলো আমরা যেখান থেকে খুলি সেই সমস্ত স্ক্রু কিন্তু সেখানেই ফিটিং করি। তার জন্য যেরকম নাকি প্রপার একটা সার্ভিস সেন্টারে যেরকম ফিটিংস আসে বা ফিনিশিং আসে, প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আমাদের সেরকমই ফিনিশিং ও প্রপার সার্টিফিকেশন করা হয়। এবং তার এগেনস্টে প্রত্যেকটা হ্যান্ডসেট কিন্তু প্রপার কিউসি করেই আমরা কাস্টমারকে ডেলিভারি করি। এমন নয় যে আমি ফিটিং করলাম দিয়ে দিলাম, তা নয়। এবং চেক করা হয় প্রত্যেকটা হ্যান্ডসেট। এখন আমি সাববোর্ডটাকে আলাদা করব আর ব্যাটারিটাকে আলাদা করব। দেখো কীভাবে সাববোর্ড আলাদা করছি। আমি যেহেতু চ্যানেলটাতে নতুন ভিডিও দিচ্ছি, তো অনেকে কমেন্ট করতে পারে যে আমি খালি হাতে বা কোনো গ্লাস ছাড়া হ্যান্ডসেট হ্যান্ডেলিং করছি। সে কোনো অসুবিধার ব্যাপার নেই, কারণ আমি এগুলোতে অভ্যস্ত বা প্রপার ওয়েতে কাজ করা হয়। ঠিক আছে, 99% আফটার মার্কেট যে সমস্ত কাজ হয় বা কাজগুলো হয় সেগুলোতে প্রপার ইউজের প্রয়োজন হয় না। কোম্পানি ওইভাবেই মেটেরিয়ালগুলোকে তৈরি করে। তবে হ্যাঁ, প্রোটেকশন অবশ্যই নেওয়া উচিত। আমার গ্লাভসটা শেষ হয়ে গেছে, তাই আমি গ্লাভসটা ইউজ করিনি।
আশা করছি নেক্সট ভিডিওগুলোতে আপনারা প্রপার গ্লাভস সমেত দেখতে পারবেন। তবে আমার কিন্তু অ্যান্টিস্ট্যাটিক্স করা আছে, ঠিক আছে। এই টেবিলটা যেটার মধ্যে আপনারা দেখছেন যে ডিভাইসটা রেখে কাজ করছি সেটার সঙ্গে কিন্তু আর্থিং করা আছে। এটা প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় যে যেই টেবিল বা যেই ম্যাটে আপনারা ফোনগুলোকে রিপেয়ার করছেন সেখানে কিন্তু আর্থিং থাকা উচিত। আপনি গ্লাভস ব্যবহার যদিও না করেন, অ্যাটলিস্ট আপনার যে ম্যাট টেবিলটা আছে বা রিপেয়ার টেবিলটা সেটাতে যাতে অ্যাটলিস্ট আর্থিং থাকে, তাহলে কম্পোনেন্টগুলো রাখলে পরে শর্টিংয়ের চান্স থাকে না। দেখুন সমস্ত নাট খোলা শেষ হয়ে গেছে প্রায়, এখন সাববোর্ড আলাদা হচ্ছে। স্টকে নেই, অর্ডার করে দিতে হবে, 4-5 দিন টাইম লাগবে। একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ভালো মতো, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা যে আমি অ্যাকচুয়ালি যে ডিসপ্লেটা পাল্টাচ্ছি সেই ডিসপ্লেটা কীরকম ফিটিং করছি এবং ওয়ারেন্টি দেবে কি দেবে না সেটা অনেকের কোশ্চেন থাকে, কারণ আমরা অরিজিনাল পার্টস প্রোভাইড করি। আফটার মার্কেট মোটরোলা পার্টস পাওয়া খুব চাপের বা পাওয়া যায় না। আর হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছ যে ব্যাটারি রিমুভ করার আগে কিন্তু আমি অবশ্যই প্লাস্টিক টুইজার ব্যবহার করছি, ঠিক আছে। ব্যাটারিটা যখন রিমুভ করবে তখন প্লাস্টিক টুইজার দিয়ে ব্যাটারিটা রিমুভ করবে, না হলে কিন্তু শর্টিংয়ের চান্স থাকবে। জেনারেলি কেউ প্লাস্টিক টুইজার ব্যবহার করতে চায় না, কারণ প্লাস্টিক টুইজার ব্যবহার করলে একটু সমস্যা হয় পার্টস আনব্লেড করতে। লোহা বা স্টিলের যে টুইজারগুলো হয় অ্যান্টিস্ট্যাটিক টুইজার সেগুলোই ব্যবহার করে, কিন্তু ব্যাটারি কানেক্টিভিটি ডিসলভ করার সময় কিন্তু অবশ্যই প্লাস্টিক ব্যবহার করা উচিত। সাপোর্ট খোলা হয়ে যাচ্ছে না, সরি, এটা ছিল সিম আর কানেক্টিভিটি বোর্ড ছিল, যেখানে সিম ইউজ করা হয়। এখন সাববোর্ডটা খুলছি। মোটরোলা এই সেটটাতে আপনার দুটা সাববোর্ড থাকে, একটা সিম সাববোর্ড আর একটা চার্জিং সাববোর্ড। সিম সাববোর্ডটা খোলা হয়ে গেছে, আর চার্জিং সাববোর্ডটা খোলা হচ্ছে। এই কাস্টমার ভাই যখন কাস্টমার ভাই আজকেই আমার এখান থেকে অন্য কোথাও দূরে চলে যাচ্ছে আর কি, কাস্টমার ভাই আসছে অনেক দূর থেকে এবং যাবে অনেক দূরে, ভায়া আমি যেখানে থাকি সেখান থেকে ভায়া হয়ে আরেক জায়গায় যাবে। তো রাস্তায় এসে আবার চাপ পড়েছিল ফোনটাতে, সেই জন্য ফোনটার ডিসপ্লেটা ভেঙে গেছে। এবং তার এগেনস্টে এই কাস্টমার ভাই আপনার ইউপিআই যে পরিষেবাগুলো আছে সেইগুলো ইউজ করতে পারছিল না টাচের ডিস্টার্বের জন্য, প্লাস ফোনটা ব্যবহার করতে অসুবিধা হচ্ছিলো, তার জন্যই কাস্টমার এখান থেকে করাচ্ছে। তো আমাদের সঙ্গে যখন কথাবার্তা হলো আমরা বললাম যে প্রপার ওয়েতে আমরা করে দেবো এবং অরিজিনাল ডিসপ্লে আমরা দিয়ে দেবো। তো প্রথমে তো ভাবছিল যে আফটার মার্কেট অরিজিনাল ডিসপ্লে কী করে দেবে, পরে ওনাকে আমরা দেখালাম, বিলিং দেখালাম, পার্ট কোড টোটগুলো সব দেখালাম, তারপরেই দেওয়া হলো, সেম কপি, অরিজিনাল কপি আর কি, ঠিক আছে। দেখুন আমি ওই ভাইব্রেটরটাকে রিমুভ করছি। কাজগুলো খুব সূক্ষ্মভাবে করতে হয়, নাহলে যদি একবার কোনো পার্টস ছিঁড়ে যায় বা পার্টসের পাতা যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু পুরো পার্টস ড্যামেজ হয়ে যেতে পারে। আমি এইভাবেই করি, একটা পর একটা জিনিস একবার খুলে নিই। অনেকে আছে দেখবে যে হ্যান্ডসেটের ডিসপ্লে পাল্টানোর সময় একটা করে পার্টস খুলে একটা করে লাগিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু আমি সেরকমটা করিনি, আমি পুরো পার্টস খুলে নিই, তাতে আমার সুবিধা হয়। এক একজন এক এক রকমভাবে ফোন রিপেয়ার করে বা ডিসপ্লে চেঞ্জ করে, তো আমি আমার প্রসেসে করছি, তাতে আমার সুবিধার্থে আমি সমস্ত আগে রিমুভ করে নিই, তাহলে কি হয় পরবর্তীতে ফিটিং করতে আমার সুবিধা হয়, একের পর এক ফিটিং করতে পারি। অনেকে আছে না একটা করে পার্টস খুলে আর নতুন ডিসপ্লেতে চেঞ্জ করতে থাকে। হ্যাঁ, এক একজন এক এক প্রসেসের উপর অভ্যস্ত, আমার যেরকম এই প্রসেসটাই ভালো লাগে তাই জন্য আমি এইভাবে করি। সঠিক কি বেঠিক জানি না, তবে হ্যাঁ এইভাবে খোলাতে কোনো সমস্যা কিছু হয় না, হওয়ারও কথা নয়।
সাবধানে পাত্তাগুলোকে ডিসকানেক্ট করা হচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ডিসকানেক্ট করে নিচ্ছি। ব্যাটারি কানেক্টিভিটিটা আগেই আমি কিন্তু রিমুভ করে নিয়েছিলাম। এখন যে সাববোর্ড এফপিসি পাত্তা আছে সেটাকে ডিসকানেক্ট করছি, আর সাথে ক্যামেরা পাত্তা আর ক্যামেরা ডিসলভ করছি। এই প্রপার ভিডিওটা আপনাদের যারা নাকি আমাদের এখানে সার্ভিস করবেন তাদেরকে প্রোভাইড করা হয়, মানে আমাদের এখানে যদি কোনো সার্ভিস করে নিয়ে যায় সেই যে হ্যান্ডসেটের ওনাররা আছে তারা কিন্তু প্রত্যেকটা হ্যান্ডসেটের রিপেয়ারিং হিস্ট্রি মানে ভিডিওগ্রাফি রিপেয়ারিং হিস্ট্রি কিন্তু আমরা প্রোভাইড করি, যে হ্যান্ডসেটে কীভাবে কী কাজ করেছি টোটালটা প্রোভাইড করি। যদি কাস্টমার কোনো অবজেকশন থাকে বা কোনো কাস্টমারের কোয়ারিজ থাকে সেক্ষেত্রে যাতে পরবর্তীতে সমস্যা না হয় আমরা প্রপারটা ভিডিও সমেত করি। এই ভিডিওটাও কাস্টমারকে কিন্তু প্রোভাইড করা হবে। হ্যাঁ, কিছু যেগুলো আছে এডিট করার পর আমি ইউটিউবে ছাড়ছি, কিন্তু কাস্টমারকেও পুরো প্রপার ভিডিওটা প্রোভাইড করা হয়। এখন আমি ওই ব্যাটারি কানেক্টিভিটিটা ওখানে চেষ্টা করব। এটাকে এফপিসি কেবল বলে। ঠিক আছে, এই কেবলটার মাধ্যমে নেটওয়ার্কের কানেক্টিভিটিটা হয়। আমি যেটা এখন আলাদা করলাম কক্সেল কেবল, বোর্ডটাকে আলাদা করছি। এই দেখতে পাচ্ছ বোর্ডটার মধ্যে কিন্তু অলরেডি পেস্টিং করা ছিল, ঠিক আছে, যেটাকে হিটসিং বলে। আর আমাদের ফোল্ডারগুলোতে কিন্তু উপরে যে মাইকটা আছে ওটা ফিক্সড অবস্থায় আসে, তা সত্ত্বেও আমি এই পুরোনো ফোল্ডারে মাইকটাকে রিমুভ করে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তো পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে নতুন যে মাইকগুলো আসে ওগুলোতে সেটিংয়ের ডিস্টারবেন্স থাকে, মানে বোর্ডের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের জন্য আমি এটা আগে থেকে তুলে নিচ্ছি। নতুন যে আমাদের প্যানেলগুলো আছে ওর মধ্যে কিন্তু অলরেডি এই মাইকগুলো থাকে ইনবিল্ট প্রপার, যে মানে আমি তো আপনাদের বললাম যে একদম সেম অরিজিনাল। ঠিক আছে, প্রত্যেকটা ড্যামেজ পার্ট যদি কাস্টমার পয়সা দিয়ে রিপেয়ার করেই নেয় আমাদের কাছ থেকে, প্রত্যেকটা ড্যামেজ পার্ট যা যা আছে কাস্টমারকে রিটার্ন করা হয় কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। আর আপনারা যদি চান আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে সার্ভিস করাতে পারেন। সেক্ষেত্রে ফোন বা যে ডিভাইস আছে কুরিয়ার করে দেবেন, আমরা আপনাকে প্রপার ভিডিও সমেত ফোন রিপেয়ার করে আপনাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেবো। চার্জেস যা আছে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব, কমেন্ট বা ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে করাতে পারবেন। অনেকে হয়তো কমেন্ট করবে এইভাবে আমি মানে পিন টুইজার দিয়ে এইভাবে যেভাবে পিন করে জিনিসটাকে উঠালাম এটা সঠিক না, ঠিক আমি মতভেদে যাচ্ছি না। আমার কাজ করার স্টাইল আলাদা, অনেকের কাজ করার স্টাইল আলাদা থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত আমি যা যা কাজ করছি প্রত্যেকটাই সাকসেস হয়েছে, প্রবলেম হয়নি, কাস্টমার স্যাটিসফ্যাকশন হয়ে আমাদের কাছ থেকে ডিভাইস রিটার্ন নিয়ে গেছে। যারা নাকি টেকনিক্যাল ভাই আছেন এবং রিপেয়ারের সঙ্গে যুক্ত তারা হয়তো জানবেন কী কী প্রিকশন নেওয়া হয় একটা ফোন রিপেয়ারের সময়। আমি আবারও বলছি, আমি গ্লাভস ব্যবহার করিনি, তার মানে এই নয় যে আমি যে বোর্ডটার মধ্যে কাজ করছি মানে আপনার বোর্ডটা আমি যেখানটা ফোনটা রেখে কাজ করছি যে প্যাডটা সেটার মধ্যে কিন্তু আমার আর্থিং করা আছে। আর এই ব্যাটারিটাকে আমি এইভাবে তুলছি। ব্যাটারি তোলার সময় কিন্তু অবশ্যই প্রত্যেক
প্রত্যেককে খেয়াল রাখা উচিত যেন প্লাস্টিক টুইজার দিয়ে তোলা হয় ব্যাটারি লোহার কোনো রকম মেটাল টুইজার ব্যবহার করে তোলা উচিত না। আমি এখানে করছি, আমার বহুদিনের এক্সপিরিয়েন্স আছে, তাই জন্য আমি করছি। আর আমার প্লাস্টিক টুইজারটা একটু ড্যামেজ আছে, তার জন্য আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো এটাই এই সমস্ত টুইজারে বা এই সমস্ত মানে রিপেয়ারিং টুলসের লাস্ট ইউজেস। এরপরে নতুন টুলস আমার এখানে চলে আসবে, তো সেই জন্য আর কি। তো সেই ক্ষেত্রে আমার যে ব্যাটারি রিমুভের যে স্প্রেটা আছে সেটা শেষ হয়ে গেছে। কিছুই না, উপরে হিট দিয়ে নিচে ব্যাটারি রিমুভাল ওই স্প্রে পাওয়া যায়, দিলে পরে ব্যাটারির আঠাটা উঠে আসে। তো এভাবে তুললে সমস্যা কিছু নাই, কিন্তু অনেক সময় কি হয়, লোহার যদি টুইজার বা এসে থাকে, সেক্ষেত্রে খোঁচা লেগে যদি একবার ফেটে যায় বা কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ড্যামেজ হতে পারে, ব্যাটারিটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকে। যাই হোক, আমি অনেক এক্সপিরিয়েন্স আছে আমার এইভাবে খোলার বা এসে, সেই জন্য আমি খুলে দিচ্ছি। আর যেহেতু ডিসপ্লেটা পুরনো বা ভাঙা ডিসপ্লে, সেই জন্য ব্যাটারিটা আমি প্রেশার দিয়ে তুলছি। কিন্তু এখানে যদি অরিজিনাল ভালো ডিসপ্লে হতো, ব্যাটারিটা রিমুভ করা প্রয়োজন হতো কোনো ক্ষেত্রে রিপেয়ারিংয়ে, তাহলে কিন্তু ডিসপ্লে যদি ভালো থাকতো ওটা কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকতো। যেহেতু ডিসপ্লেটা ড্যামেজ আছে, সেই জন্য আমি এই রিস্কটা নিয়ে ব্যাটারিটাকে এইভাবে রিমুভ করলাম। তো এটাতে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, এতে কোনো কিছু সমস্যা হবে না। এই দেখুন, আমার যে প্লাস্টিক টুইজারটা আছে তুলতে গিয়ে ভেঙে গেছে। বললাম আগে যে টুইজারটা খারাপ হয়ে গেছে। নতুন টুলসগুলো অর্ডার করা হয়েছে, আসবে এই বছর থেকে, আপনারা পেয়ে যান পরবর্তী নেক্সট ভিডিওগুলোতে। দেখছেন ব্যাটারিটাও আলাদা হয়ে গেছে পুরো। এখন কক্সের লাইনগুলোকে আমি রিমুভ করে নিলাম। অ্যান্টেনা, এফপিসি, কক্সের লাইন সমস্তটা রিমুভ হয়ে গেল। সাববোর্ড পাত্তাটাও আমি রিমুভ করে নিচ্ছি। দেখুন এবার এই হচ্ছে ডিসপ্লে অ্যাসেম্বলি মোটরোলার, ঠিক আছে। এই টোটাল ডিসপ্লে অ্যাসেম্বলিটা আমি চেঞ্জ করে দেবো কাস্টমারকে, ফিক্সড টু ফিক্সড। এরকম নয় উপর থেকে গোন্দ আঠা দিয়ে খুলে যেরকম হয় ওরকম নয়, একদম পুরো টোটাল অ্যাসেম্বলিটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যাতে কাস্টমার কোনো রকম প্রবলেম ফেস না করে। কোম্পানি মেড প্রোভাইড হয়, একদম পুরোটাই চেঞ্জ হয়। ওই কি সাইড কি, ভলিউম কি, আপ কি সমেত পুরোটাই চেঞ্জ হয়। যে নতুন যে পার্টটা আছে, পার্টটা আপনারা দেখতে পারবেন। এই যে আমি এখন নতুন পার্টটা বার করছি। দেখুন, দেখতে পাচ্ছেন এই নতুন পার্টটার মধ্যে কিন্তু অলরেডি স্পিকার প্যাডটা ইনবিল্ড অবস্থায় এসছে। ভিডিওটা যা একটু ঘোলা হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু ক্যামেরাটা আমার টাচ হয়ে গেছিলো, যাই হোক ফোকাসটা নষ্ট হয়ে গেছে। তো হ্যাঁ, এখন আমি ফোকাসটা ঠিক করে নিলাম। তো প্রত্যেকটা পার্টস এখন আমি ঠিক মতো করে বসাবো এবং ফোনটাকে রেডি করব। একটা শার্প টুইজার দিয়ে প্রথমে আমি ওই এলসিডির যে ফিঙ্গারপ্রিন্ট টাচ ক্যামেরাটা আছে ওটার স্ক্রিন পেপারটা উঠে নিলাম, প্রোটেক্টর স্ক্রিন পেপারটা, যেখানে এখানে গোন্দ লাগানো থাকে এক ধরনের, যাতে প্রপারলি প্রত্যেকটা কম্পোনেন্ট ফিক্সড হয়। এবং ওই ব্যাটারি প্যানেলেরও সেই স্ক্রিন পেপারটা উঠে নিলাম। দেখতে পাচ্ছি ভিডিওটাতে যেরকম দেখাচ্ছি আমি। এখন এই অ্যান্টেনা এফপিসি কেবলটাকে আমি ফিক্সিং করলাম সবার প্রথমে, ঠিক আছে। স্ক্রু দিয়ে ওটা টাইট করে দিচ্ছি। আমরা প্রত্যেকটা কাস্টমারের যে হ্যান্ডসেট আছে যখন রিসিভ করি, আমরা প্রত্যেকটা পার্টসের ওপর কাজ করার চেষ্টা করি, রিপেয়ার না, মানে জাম্পারিং বা রিপেয়ার প্রসেসে কাজ করার
চেষ্টা করি না, বা কোন কম্পোনেন্টস উঠিয়ে ঠিক করার চেষ্টাটা কম করি, বা রিবোল্ডিংটা কম করি। রিবোল্ডিং করে হয়তো সস্তাতে কাজ হয়ে যায় ঠিকই, বা মনে করেন যে কাস্টমারকে সেট ঠিক করে দিয়ে দেওয়া যায় ঠিকই, কিন্তু সেক্ষেত্রে যে কাজের যে গুণবত্তা আছে সেটা কিন্তু প্রপার হয় না। সস্তাতে ঠিকই কাজ চলে, কিন্তু হ্যান্ডসেটটা কিন্তু টিকসই, বা পরবর্তীতে হ্যান্ডসেটটা ব্যবহার করতে সেই যে ফিলিংসটা ওটা কিন্তু আসে না। তো সেই জন্য প্রত্যেকটা হ্যান্ডসেটে আমরা পার্টস চেঞ্জ করে দেওয়ারটাই প্রেফার মনে করি, এবং আমরা ওই রকমভাবেই কাজ করি। হ্যাঁ, আমরা এমন নয় যে আইসি রিবোল্ডিং করি না, আইসি রিবোল্ডিং করেও আমরা কাজ করি, কিন্তু সেই ক্ষেত্রে হ্যান্ডসেটের কোয়ালিটিনেসটা নষ্ট হয়ে যায়। আমাদের কাছে A to Z প্রোডাক্ট পাবেন, পার্টস পাবেন, যা যা প্রয়োজন। যদি এমন কোনো পার্টস থাকে যেটা আমরা ম্যানেজ করতে পারছি না বা কিছু, সেই ক্ষেত্রে অগ্রিম জানিয়ে দেবে। এমন নয় যে কোনো কাস্টমারকে বলে দেওয়া হলো যে হ্যাঁ হয়ে যাবে, পরবর্তী কাস্টমার আসছে বলে দিলাম যে হবে না বা পার্টস নেই বা এরকম, ওরকম নেই। যদি হয় সম্ভব তাহলেই আমরা অ্যাডভান্স বা কাস্টমারকে বলি যে হ্যাঁ হয়ে যাবে এতদিনের মধ্যে। আর তার সাথে টাইম মেনটেনটাও আমরা প্রচুর করে থাকি। দেখুন, একটা ফোন রেডি করতে টাইমের প্রয়োজন অবশ্যই হয়, তো টাইমটা মেজারমেন্ট আমরা খুব ম্যানেজ করার চেষ্টা করি, যতটা টাইম এফিসিয়েন্সিভাবে কাজ করা যায়। এই যে আপনারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা কিন্তু অনেক বড় বা অনেক লম্বা, এটাকে কাট করে প্রসেস করে এতটা করা হয়েছে ইউটিউবে ছাড়ার জন্য, ঠিক আছে? অনেক কষ্ট করা হয় একটা ভিডিওর পিছনে। আপনাদের লাইক এবং কমেন্ট শেয়ার বা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা দেখুন, শিখুন, জানুন যে কীভাবে কী প্রসেসে কাজ হয়, অরিজিনাল কাজ। ডুপ্লিকেটই তো অনেকে মার্কেটে আছে যারা বলে দিবে, দেখা দিচ্ছে ডিসপ্লে এভাবে খোলে, এভাবে খোলে। শুধু এই সমস্ত না, প্রপার সফটওয়্যার কাজও আমাদের করা হয়। আর যদি কোনো ভাইরা বা কোনো লোকেরা যদি আপনাদের কাছ থেকে পার্টস কিনতে চান ব্যবসা পারপাসে, তাহলেও আমরা সেটারও ব্যবস্থা করে থাকি। এটা আমার বোধহয় প্রথম ভিডিও এই মোবাইল রিলেটেড। আপনারা দেখুন ভালো মতো, হয়তো নেক্সট ভিডিওগুলোতে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। আর আমাদের এখানে বেশি প্রপারলিভাবে মোটোরোলা সার্ভিসই প্রোভাইড করা হয়ে থাকে, কারণ এই মোটোরোলার পার্টস আফটার মার্কেট খুব কমই পাওয়া যায়। আর আমি যেখানে থাকি সেখানে তো আরও কমই আছে, তার জন্য আমাদের কাছেই আসে। আদার্স কোম্পানিও আছে, কিন্তু মোটোরোলাটা বেশি আসার মেন রিজন হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি। আমাদের কাছে যে পার্টসগুলো পাওয়া যায় মোটোরোলা, জেনুইন অথেন্টিক পার্টস পাওয়া যায়। সচরাচর আফটার মার্কেটে মোটোরোলা পার্টস সবসময় বেশি অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই ডিসপ্লে এফপিসি পাতা যেটা বলে, ওটাকে আমরা মাদারবোর্ডের সঙ্গে ফিক্সড করে দিলাম। মাদারবোর্ড ইনস্টল হয়ে গেছে, ডিসপ্লে পাতা ফিক্সটিং করে দিচ্ছি। দেখুন, আমি যে ডিসপ্লেটা প্রোভাইড করছি, ডিসপ্লেটার মধ্যে কিন্তু প্রপারলিভাবে প্যাডিং করা আছে। এই গ্রিন যে পেপারগুলো দেখছেন, এগুলো কিন্তু প্যাডিং, কোম্পানি যেরকমভাবে আর কি প্রসেস প্যাক থাকে সেরকমই আসছে। কিন্তু
এবার মাদারবোর্ডের সঙ্গে এফপিসি যে চার্জিং কানেক্টিভিটি সেটা করা হচ্ছে। এইরকমভাবে ডিসপ্লে চেঞ্জ করতে বেশি টাইম লাগে এবং বেশি সময় লাগে, কারণ এতে সমস্ত কম্পোনেন্টসগুলো আলাদা করার পর নতুন করে আরেকটা জায়গাতে বসাতে হয়। সেক্ষেত্রে টাইম এবং সময় সবই বেশি লাগে এবং অনেক কম্পোনেন্টস খারাপ হয়ে যাওয়ার চান্সেসও থাকে খুলতে গিয়ে বা লাগাতে গিয়ে। আর নর্মালি যে ডিসপ্লেগুলো পাওয়া যায় উপরে ফোল্ডার সিস্টেম, সেটাকে উপর থেকে হিট দিয়ে ডিসপ্লে খুলে তল দিক দিয়ে এফপিসি পাতাটা লাগিয়ে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু কাজটা অনেক ইজি হয় ঠিকই, কিন্তু ডিসপ্লেটাও ওটা নর্মাল ডুপ্লিকেট ডিসপ্লে হয় ওগুলো। এটাও ফার্স্ট এসে দেখুন আমাদের ডিসপ্লেগুলো তো এরকম, আমরা যখন প্রপার কাজ করি আর কি। অ্যালাইনমেন্ট করে দিচ্ছি ওই সাদা হোয়াইট লাইনটার সঙ্গে, ওখানটায় মার্কিং আছে, সেই মার্কিং হিসাবে এটাকে অ্যালাইনমেন্ট করতে হয়, না হলে পরে এটা পরবর্তী ব্যাটারি বসানোর পর ফিক্সিং হবে না। এই যে দেখুন ওখানে মার্কিং করা আছে, সেই সাদা মার্কিংয়ে কিন্তু ওটা অটোমেটিক অ্যালাইনমেন্ট আসতে হবে, না হলে পরে ওই আপনার যে পাত্তাটা আছে ওটা ফিটিং যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পরে ব্যাটারি বসানোর পর অ্যাডজাস্ট হবে না, সাববোর্ডের সঙ্গে আপনি কানেক্টিভিটি কিন্তু পাত্তাটা করতে পারবেন না। প্রপারভাবে দেখুন ভিডিওটা বন্ধুরা, অনেক কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। যে কোনো হ্যান্ডসেট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে রিপেয়ার করাতে পারেন। ইভেন এই আইফোন পর্যন্ত আমরা রিপেয়ার করি। আইফোনের আইক্লাউড রিলেটেড কোনো ইস্যু, সেগুলো কিন্তু সফটওয়্যার রিলেটেড ইস্যু, প্রবলেম সলভ হয়। আর কেউ যদি মনে করেন আপনারা আইফোনের সফটওয়্যার বা আইক্লাউড ভাঙাতে চাবেন, তো প্রপার বিল লাগবে, কারণ অথেন্টিকেশন বিল ছাড়া আমরা আইফোনে ক্লাউড ভাঙি না। কারণ অনেক কয়েকবার আমাদের সঙ্গে প্রবলেম হয়েছিল যে আইক্লাউড আমরা করে দিয়েছিলাম, পরবর্তীতে অনেক পুলিশ ভেরিফিকেশন সমস্যা আমাদের ফেস করতে হয়েছিল। তারপর থেকে আমরা এখন ওটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আপনারা চাইলে পরে অবশ্যই আইক্লাউড আমরা ভেঙে দেবো, সেক্ষেত্রে প্রপার পেপার ওয়ার্কস করাতে হবে। এটা আপনাদের সেফটির জন্য বললাম। অনেকে আছে না হ্যান্ডসেট ইউজ করতে গিয়ে পাসওয়ার্ড ভুলে যায়, কোথায় আপনার ভাবে যে আইফোন আর কেউ ক্লাউড ডিসেবল। হ্যাঁ, অবশ্যই জেনুইন প্রসেসে, এমন নয় যে আইওএসটা ডুপ্লিকেট হবে, আইওএসটা জেনুইন হবে। কিন্তু আমরা ওই আইওএসটা জেনুইনই প্রোভাইড করবো। আইওএস যেটা আছে সেটা ডুপ্লিকেট হয় না। আইফোনে আইওএস মানে আদার্সভাবে সফটওয়্যার করা সম্ভব হয় না, অরিজিনালি করতে হয়। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেরকম আপনারা যে সফটওয়্যার করেন আফটার মার্কেট, সেটা সফটওয়্যারটা কিন্তু অনেক পুরানো ভার্সন হয়ে যায় বা ডুপ্লিকেট থাকে, যেটা যেভাবে হোক। কিন্তু আইওএসের ক্ষেত্রে ওরকম কোনো ব্যাপার নেই, ওদের সার্ভার থেকেই ওটা অ্যাক্টিভ হয় এবং টাইম সাপেক্ষ। একটা আইওএস ফোন যদি পুরোপুরি আনলক করতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লাগে। যাই হোক, আমরা দেখি এবার ওই ফোনটার রিপেয়ারিং। দেখুন এখানে কিন্তু আমি ক্যামেরাটাকে সেট করছি, যেই ক্যামেরাটার মাধ্যমে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা কাজ করবে। এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ক্যামেরাটা, ঠিক আছে। তো ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটা কিন্তু প্রপারলিভাবে আমি ফিক্সড করে দিয়েছি। এখন আমি চার্জিং যে বোর্ডটা আছে, যেটাকে সাববোর্ড বলা হয়, চার্জিং সাববোর্ড, সেটাকে ফিক্স করছি।
আপনারা চাইলে কিন্তু আপনারা যদি কোনো হ্যান্ডসেট আমাদের কাছ থেকে রিপেয়ার করান, ঠিক আছে, প্রপার ভিডিও পাবেন যে আপনার ফোনটাকে কীভাবে কাজ করানো হয়েছে বা কীভাবে কাজ করানো হয়েছে, আমরা কিন্তু প্রোভাইড করব। তাতে কিন্তু আপনি স্যাটিসফ্যাকশন হতে পারবেন যে না, আপনার ডিভাইস বা ফোনটি প্রপার কাজ হয়েছে। দেখুন, টুইজার দিয়ে আমি জিনিসটাকে প্রপার সেট করছি। যাতে ওটা সেট হয়ে যায় ওখানে প্রপারলি। ও স্ক্যানারের কথা বললেন, ও হোয়াটসঅ্যাপ নয় না। সেট হয়ে গেছে। তুলতে হলো আবার ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়নি, অ্যাডজাস্ট করছি। এই যে আমি ক্যামেরাটা ধরছি বা এসব করছি, আমি কিন্তু ক্যামেরার লেন্সে কিন্তু টাচ করছি না। হ্যাঁ, অনেকে তো ভাবতে খালি হাতে আমি ক্যামেরাটা ধরলাম বা কিছু করলাম না, ক্যামেরা কিন্তু আমি লেন্সে একবারের জন্য টাচ করছি না। যেহেতু আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু ক্যামেরাটাকে ওইভাবে ধরছি। মাথায় রাখবেন যে ক্যামেরা কিন্তু আমি এইভাবে টাচ করছি না লেন্সে, কারণ ক্যামেরার যদি লেন্সে একবার টাচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যামেরার লেন্সটা ঘোরাটে হয়ে যায়। লেন্স পরিষ্কার করতে কিন্তু অনেক সমস্যা করতে হয়, তার জন্য প্রত্যেকটা ক্যামেরার যে লেন্স আছে সেগুলো কিন্তু আমি সাবধানেই ধরছি। আর এই যে আঠাটা ব্যবহার করলাম, দেখুন অনেকটা কম পরিমাণে ব্যবহার করলাম, কারণ উপায় ছিল না আমার কাছে এখানে আঠা ব্যবহার না করা ছাড়া। এই যে স্টিকারটা ছিল, স্টিকারটা নষ্ট হয়ে গেছিলো, যে কোন পেপারটা হয়। ঠিক আছে, প্রপারলিভাবে কিন্তু সেট হয়ে গেছে। এখন এটা সিম ট্রে মানে সিম কানেক্টিভিটি যে বোর্ডটা আছে ওটা ইনস্টল করলাম। খুব ধীরে ধীরে দেখুন, ওখানে কিন্তু সিম কানেক্টিভিটি ট্রেটার ওখানে কিন্তু একটা লক আছে, যে লকটা বোর্ডটা আছে ওটার সঙ্গে কানেক্টেড থাকে। আমি কিন্তু ওটা টুজার দিয়ে ঠিক মতো পজিশন করে লাগিয়ে নিলাম। ওটা যদি ঠিকঠাক অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু নেটওয়ার্ক আসবে না।
এবার দেখুন আমি লক করছি এফপিসি পাত্তাটাকে। ভালো মতো লক করছি স্ক্রু দিয়ে, যাতে প্রপারলি ফিক্সড হয়ে যায়। দেখুন ভালো করে প্রপারলি ভাবে কিন্তু ওটা ফিক্সড করে দিলাম। আর ওই কাছে যে পাত্তাটা আছে সেটাও লাগিয়ে দিচ্ছি। একটা মেটেরিয়াল নাও, ঠিক আছে? এই যে যেখানে ডিনারের মালগুলো দিয়ে আসো না, কাপড়ের দোকান, এই যে গ্রিন ভিউর সামনে যে দোকানটা, ভদ্রবাগানের মোড়টা, ওদের এখানে রাখবে। এবার ব্যাটারিটা ফিস্টিং করে দেবো। ব্যাটারিতে কোনো গোন্দ বা আঠা লাগানোর প্রয়োজন নেই, কারণ অলরেডি ডিসপ্লেতে কিন্তু ব্যাটারি গোন্দ বা আঠা দিয়ে ডিসপ্লেটা আমাদের কাছে এসেছিল। জানি যে আমি পারবো কি পারবো না, আমি চেষ্টা করলেই পারবো। ছুটি নেব না, বাইকে যদি কম দেখে প্রপারলি কিন্তু ব্যাটারিটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্ল্যান দিয়ে আমাদের প্ল্যান একটাই। ব্যাটারিটা আবার খুলতে হবে, কারণ কি ব্যাটারিটা আমি ইনস্টল করবার দেখলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা পাতার কানেক্টিভিটিটা। এখন এফপিসি যে কানেক্টিভিটি বক্সের লাইনগুলো আছে সেগুলোকে ইনস্টল করা হচ্ছে বোর্ডে, দেখতে পাচ্ছেন। নবান্ন লাজে থাকে না তো, লেখা তো দুয়ারের সাইডে এই কক্সেল যে কেবলগুলো আছে ওগুলো কিন্তু মাপে মাপে হয়। যদি দু রকম মানে একই মাপে দুটো দু জায়গায় যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু হবে না। যেটা যেখানকার ওটা ওখানকারই লাগাতে হবে। সাবমিট করিস নি? মনে করি একই মাপে দুটো কেবল আছে, ঠিক আছে, আপনি একটা কি লাগবে? খুলে আরেকটার জায়গায় যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু কোনো কাজ করবে না, কারণ ওর যে কার্যকরী যে ক্ষমতা বা ব্যাপারটা আছে সেটা কিন্তু সেম থাকে না। খাও খাও নষ্ট করে দিল। দেখো প্রপারলি ভাবে আমি কেবলটাকে ইনস্টল করছি। তবে টাকা সহজ পাবো। টাকা তো ছাড়লাম না, তাহলে টাকাটা কি খাবো? কি খাবো না? টাকা ব্যাংকের ভাই চোখে মনে কি চুপ গায়ে জলের মধ্যে এতদিন মধ্যে ব্যাংক থেকে ঠিক করলি না? ব্যাংকের বই তো আমি বললাম একদিন সময় লাগবে ব্যাংকে বুক করতে। আমার কাজ প্রায় 70-80% কমপ্লিট হয়ে গেছে। চলে যে বন্ধ করতে হলো, চলো তাহলে আবার দায়ী কোনো লাভ নেই। আমার ঠিক কাজ আছে, কার ঠিক কাজ আছে এখানে? কার দোকান? কার দোকান? আমার দোকান তো, আমার দিয়ে কথা বলবা, বুঝতে পারলা? আমার দোকান, আমাকে কথা বলবা, বুঝতে পারছো? এখানে এই কক্সেল লাইনের লাস্ট যে মাথাটা আছে সেটা আর সেকেন্ড যে কক্সেল লাইনটা ছিল ওটা দুটোই ফিক্সটিং করে দিলাম ওটার মধ্যে ভালো করে।
অমুক আসছো উপরে একদম অমুক আসছো চলো আগে ফিক্সিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। চলো এখন অমুক আসছো চলো অমুক আসছো চলো ব্যাটারিটাকে ইনস্টল করছি। বাইরে গিয়ে তালা মেরে দিবি এখানে প্রপারলি ব্যাটারিটাকে ইনস্টল করার পরে পিসি যে পাত্তাটা আছে সেটাও কানেক্টিভিটি করে দিলাম। এখন ডিভাইসটাকে অন করা হচ্ছে। আমি কিন্তু এখনো ক্যামেরা লাগাইনি, ডিভাইসটাকে অন করলাম জাস্ট চেক করার জন্য। কই কই বেরোইছো? ডিভাইসটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছি, তোমাকে ডিসপ্লেতে লাইন চলে আসছে। এই যে সামনে দাদু দাঁড়ান। ঠিক আছে, এবার ক্যামেরা আর সাববোর্ডের যে উপরে কভারটা আছে সেটা আমি লাগাচ্ছি আমাদের রিপ্লেস প্রথমে, পরে ক্যামেরাটাকে ইনস্টল করে দেবো। যাওয়া বলে না। প্রপারলি ভাবে স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি। আইতেছে আইতেছে আইতেছে। যে স্ক্রুটা যেখানে লাগবে সেই স্ক্রুটা সেখানেই প্রোভাইড করা হচ্ছে। এমন নয় যে একটা স্ক্রু আরেকটা জায়গা, একটা স্ক্রু আরেকটা জায়গা করে দেওয়া হয়, তা না। আমার একটা জায়গায় যাইতে হবে, আউটার চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছ স্ক্রুগুলো অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না ঠিকঠাক, তার মানে বোঝা যাচ্ছিল বোর্ডটা প্রপারলিভাবে সেট হয়নি। এখন আমি প্রপারলিভাবে বোর্ডটা আবার সেট করছি। যতক্ষণ প্রপারলিভাবে কোনো জিনিস সেট না হবে ততক্ষণ কিন্তু ফিনিশিং আসবে না। এবার দেখো প্রত্যেকটা বোর্ডের নাট প্রপারলি ফিনিশিং হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রপারলি বোর্ডের নাটগুলোকে ফিনিশিং দেওয়া হচ্ছে। প্রপারভাবে বোর্ডের নাটগুলোকে ফিনিশ করছি আমি। লাগানো হয়ে যাচ্ছে প্রপারভাবে। ধীরে সুস্থে কাজগুলো করতে হয়, নাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। কোনো একটা নাট যদি খুব বেশি টাইট দেওয়া হয় তাহলে পরে কিন্তু পরবর্তীতে ডিসপ্লে ফেটে যাওয়ার চান্সেস থাকে। সেক্ষেত্রে নাটগুলো কিন্তু প্রপারলি টাইট দিতে হয় যাতে বেশি টাইট না হয়। এটাই ট্রাই করবি, এটা কি ভাইজানটা হয়ে গেল না? দেখো প্রপারভাবে প্রত্যেকটা নাট ঠিকঠাকভাবে লাগানো হচ্ছে যাতে বোর্ডটা
লংজিভিটিভাবে স্টে করে। এমন নয় যে নাট না লাগিয়ে ফোন ডিভাইস কারো ছেড়ে দেওয়া হয় বা কিছু। এবার কিন্তু আমরা ক্যামেরাটা ইনস্টল করব। ক্যামেরাটা ইনস্টল হয়ে গেল, মেন ক্যামেরাটা। এখন সেকেন্ডারি যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটাকে ইনস্টল করলাম। এখন মাদারবোর্ডের স্ক্রু টাইট দিচ্ছি যাতে মাদারবোর্ডটা ক্যাবিনেটের সঙ্গে ভালো করে মানে ফিক্সড হয়ে যায়। দেখতে পাচ্ছ প্রপারলি ভাবে সেট করলাম। এইভাবে কাজ করলে কিন্তু অনেকটা বেশি টাইম লাগে তুলনামূলক যে সামনে দিয়ে ফোল্ডার ডিসপ্লে হিট মানে হট গান দিয়ে উঠিয়ে নতুন ফোল্ডার বা ডিসপ্লে সামনে দিয়ে বসিয়ে দিলে পরে অনেক কম সময়ে কিন্তু কাজ হয়ে যায়। কিন্তু আমাদের এখানটা যেহেতু প্রপার ডিসপ্লে ফোল্ডার একসাথে এইভাবে কাজ করা হয়, প্রত্যেকটা কম্পোনেন্ট উঠানো হয় এবং প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা করে নতুন ক্যাবিনেটে সেট করা হয়। দেখতেই পাচ্ছ প্রপারলি। আর ওই দেখুন ওই ম্যাপটা কিন্তু বেঁচে গেছে, ওটা ডিসপ্লের সঙ্গে ফ্রি অফ কস্ট এসেছিলো। আমাদের এখানে প্রত্যেকটা ডিসপ্লের সঙ্গে 11টা অ্যাডজাস্ট হয়ে আসে। এখন আমি গোন্দগুলোকে উঠে নিচ্ছি যাতে ভালোভাবে প্রপারলিভাবে বোর্ডটাকে ফিক্সিং করতে পারি। এখানটায় কিন্তু আমি গ্যাস কিট ব্যবহার করছি না, কারণ আমার কাছে গ্যাস কিট নেই। গ্যাস কিটটা আমাদের শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু গোনটাকে আমি ভালো করে রিমুভ করে নিচ্ছি। যদি গ্যাস কিট থাকতো আমি কিন্তু গোনটাকে এইভাবে রিমুভ করতাম না, ডাইরেক্টলি একবার প্রেস করে ছেড়ে দিতাম। গ্যাস কিটটা কিন্তু অটোমেটিক নেই, গন্ধটার সঙ্গে ওই পুরোনো গন্ধের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে সেট হয়ে যেত। দেখতে পাচ্ছ কি করে আমি প্রপার পুরোনো গন্ধগুলোকে রিমুভ করে দিচ্ছি ব্যাক প্যানেল থেকে। আর হ্যাঁ, এইভাবে গনটা রিমুভ করার সময় খুব সাবধান। ওখানে কিন্তু যে ফ্ল্যাশ লাইট আইসিটা আছে ওটা কিন্তু ওখানেই থাকে ব্যাক প্যানেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাক প্যানেলটাকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। মানে যদি ব্যাক প্যানেলে কোনো ক্র্যাক বা ড্যামেজ বা কোনো ভাঁজ লেগে যায় তাহলে কিন্তু পরবর্তীতে ওই যে আইসিটা আছে কেটে যায়, সেক্ষেত্রে ফ্ল্যাশ লাইট আর জ্বলে না।
ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। প্রথমত তো প্রথম ভিডিও আমার, তার মধ্যে প্রপার একটা ডিসপ্লে ফিক্সিং দেখাচ্ছি। যাই হোক, লম্বা ভিডিও হোক, কোনো অসুবিধা নেই। আপনারা স্যাটিসফ্যাকশনভাবে বুঝতে পারলেই সব থেকে বড় ব্যাপার। এবার আমরা একটা ফোন দিয়ে ওটাকে ফিক্সিং করছি। আমি যেভাবে ডিসপ্লে ব্যাক প্যানেলটাকে ফিক্সিং করবো, এভাবে করলে পরে দেখুন প্রপার ওয়াশ করার পর আমি আঠা দিয়ে এটাকে ফিক্সিং করছি। এটা সেম টু সেম এয়ার টাইট হয়ে যাবে, মানে কোনো লিকুইড বা জল বা কোনো রকম কিছু এর মধ্যে প্রবেশ করতে পারবে না। ফিক্সিং করে দাও, যেরকম কোম্পানি ফিটেড আসে সেরকমই হয়ে যাবে। দেখতে পাচ্ছ প্রপারলি ভাবে কিন্তু আমি আঠাটাকে লাগিয়ে দিলাম। ক্যামেরা লেন্সটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে ক্যামেরা লেন্সে যদি কোনো ধুলো বা কিছু থাকে সেটা যাতে রিমুভ হয়ে যায়। এখন ফিক্সিং হয়ে গেল। প্রপারলি ভাবে ফিক্সিং হয়ে গেল, ঠিক আছে। এখন এটাকে গার্ডার দিয়ে আমি ফিক্সিং করে দিচ্ছি, যাতে এটা রিমুভ হয়ে যায়। দেখো প্রপারভাবে ডিসপ্লেটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমার কাছে গ্যাস কিটটা নেই, তার জন্য কিন্তু আমাকে এখানে গার্ডার ইউজ করতে হচ্ছে, যাতে কাস্টমার পুরোপুরি প্রপারলি স্যাটিসফ্যাকশন হয়। কারণ কাস্টমার হ্যান্ডসেটটা যাতে প্রপার সিল্ড হয়ে যায়। আমার কাছে যদি গ্যাস কিটটা এখানে থাকতো, শেষ হয়ে গেছে, নেই বলতে। আফটার মার্কেট এই গ্যাস কিটটাও কিন্তু কোথাও পাওয়া যায় না সচরাচর, আমরাই প্রোভাইড করি একমাত্র। আপনারা চাইলে শুধু গ্যাস কিটও আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন, যারা নাকি রিপেয়ার করেন ভাইরা আছে। এতে কি IP64, IP65, IP যে রেজিস্ট্যান্সগুলো আছে ওয়াটার প্রুফিং বা লিকেজিংয়ের, সেটা কিন্তু প্রবলেম দেয় না গ্যাস কিট ব্যবহার করলে। আর এইভাবে আঠা করলে অনেক সময় হয় লিকেজ, কিন্তু আমি যে প্রসেসে করলাম প্রপারলিভাবে ওয়াশ করার পর, সেই ক্ষেত্রে এখানে আর লিকেজের ব্যাপার থাকবে না। আমি ভালো করে একবার চেক করে নিচ্ছি যাতে কোনো দিক দিয়ে কোনোভাবে লিকেজ না থাকে। দেখুন ডিসপ্লেটা একদম প্রপারলিভাবে কিন্তু সেট হয়ে গেছে। নেটওয়ার্কও চলে আসছে, দেখতে পাচ্ছ ভোল্টি অপশন চলে আসছে। এই যে পার্টস, তোমাদের সামনেই পার্টস প্রপারলি চেঞ্জ করা হলো।
এই পুরোনো পার্টসটা কাস্টমারকে রিটার্ন করে দেওয়া হবে। ঠিক আছে, এই যে পুরোনো ফোল্ডারটা, যে ফোল্ডারটা আমরা চেঞ্জ করছি হুম, দেখতে পাচ্ছ। হুম, চলো তাহলে আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে আরেকবার কোনো নতুন ভিডিও নিয়ে। আশা করি পরের ভিডিওটা নেটওয়ার্ক রিলেটেড কোনো ভিডিও নিয়ে হবে, যেটা মাদারবোর্ড আমরা চেঞ্জ করব। ঠিক আছে, আমাদের মাদারবোর্ডগুলো কিন্তু আমরা রিপোর্টিং করি, মানে সেম মাদারবোর্ড ম্যানেজ হয় আমাদের এখানে, ওর মধ্যে আইবি রাইট করি, তারপরে মাদারবোর্ডটাকে রিপ্লেস করি। এটা ভিডিও পরের বার আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা এই কাজগুলো করে থাকি। দেখুন প্রপারলিভাবে ফোনটা রেডি হয়ে গেল। ঠিক আছে, একদিন থাকবো একদিন বাড়ি যাবে। আমি ঠিক আছে।